প্রথমেই কবিতা উৎসব এডুকেশনের সকল দর্শক বন্ধুদের শুভেচ্ছা, ভালোবাসা, প্রীতি, নমস্কার ও সালাম জানিয়ে আরম্ভ করছি ধারাবাহিক অনুষ্ঠান সম্পাদকের সিন্ধুক খুলে। আজকের পর্বে রয়েছে আসামের বরাক উপত্যকার হাইলাকান্দির ঐতিহ্যময় সাহিত্য পত্রিকার 163 নং সংখ্যা সম্পর্কে অতি সংক্ষিপ্ত আলোচনা। ইউটিউবে দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই, তাই পরিসর দিকে বিবেচনা করে কেবলমাত্র স্পর্শ করে যাব। একটি কাগজের মূল নীতিমালা অনুধাবন করতে পারি সম্পাদকীয় পড়ে, তাই সাহিত্য 163 সংখ্যার শ্রাবণ সংখ্যার বর্তমান সম্পাদিকা শিক্ষা ভট্টাচার্যের সম্পাদকীয় পড়ে নিচ্ছি। সম্পাদিকা শিক্ষা ভট্টাচার্য সম্পাদিকা লিখেছেন, সাহিত্য 163 শ্রাবণ মাসে সাহিত্যের জন্ম মাসে প্রকাশ করতে পারলাম বলে আনন্দ হচ্ছে। 87 বছর আগে এক শ্রাবণেই সাহিত্য প্রথম প্রকাশে আলো দেখেছিল। এত বছর ধরে পয়লা শ্রাবণ জন্মদিন ধরে নিয়েই সাহিত্য প্রকাশ হয়ে এসেছে। সাহিত্য প্রকাশে তাই শ্রাবণ মাসে একটা গুরুত্ব আছে। এই শ্রাবণে আমরা আরও এক ধাপ এগিয়ে গেলাম। 57 থেকে 58 আপনাদের আশীর্বাদ ও শুভেচ্ছা মাথায় নিয়ে আমরা আরও একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করব। গত কয়েকদিন ধরে সংবাদ মাধ্যমে বেশি আসা পড়শি দেশের কিছু ঘটনাবলী অনেকের মতো আমাদেরও খুব পীড়া দিচ্ছে। ছাত্রদের একটি ন্যায়সঙ্গত গণতান্ত্রিক আন্দোলন দমনে ক্রমাগত ফ্যাসিস্ট কায়দায় গুলি চালাতে থাকে হাসিনা সরকার। সংরক্ষণ বিরোধী আন্দোলন বৈষম্য বিরোধী আন্দোলনের রূপ পায়। পুলিশ ও সরকারের দমন নীতি ও নোংরা ষড়যন্ত্রের বিরুদ্ধে এই আন্দোলন ঐতিহাসিক গণ আন্দোলন। আমরা দেখলাম স্বতঃস্ফূর্ত ক্ষোভের বহিঃপ্রকাশ এবং এক গণ অভ্যুত্থান। ফলস্বরূপ শেখ হাসিনার পদত্যাগ ও দেশ ছেড়ে পলায়ন। ছাত্রদের আন্দোলনে ততক্ষণে অনেক বেনজল ঢুকে গেছে। দেশে নেমে আসে অরাজকতা, চুরি, লুণ্ঠন, হত্যা ও অবাধ ধ্বংসলীলা। আরম্ভ হয় সংখ্যালঘু নিপীড়ন। আমরা ব্যথিত হই অন্য আর একটা কারণে। বাংলাদেশকে পশ্চিম পাকিস্তানের শোষণ ও শাসনের কবল থেকে মুক্তি দিতে যিনি মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, যিনি বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রধান সৈনিক, যাকে জাতির জনক বলে দেশ মান্যতা দিয়েছে, সেই শেখ মুজিবুর রহমানের সমুন্নত ভাস্কর্যগুলি কতগুলি বড় হাতে অবমাননা সহ্য করা যায় না। হতে পারে নিজের দেশে গঠন নয়। আজ আমরা যারা বয়সে প্রবীণ, তরুণ বয়সে আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের উন্মাদনা প্রত্যক্ষ করেছি, শেখ মুজিবুর রহমান তাদের মনে খুবই মর্যাদা আসনে আছেন। মুজিবুর রহমানকে ঘিরে বাঙালি জাতি ও বাংলা ভাষা ঘিরে আমাদের যে আবেগ ও স্বপ্ন তৈরি হয়েছিল, অবাঞ্ছিত ঘটনা প্রবাহে তা বিরাট ধাক্কা খায়। এখনো কানে বাজে উদ্দীপনার একসাথে সেই মার্চ গান, শুনো একটি মুজিবুরের থেকে লক্ষ মুজিবুরের কণ্ঠস্বরে ধ্বনি, প্রতিধ্বনি আকাশে বাতাসে ওঠে রনি। বাংলাদেশ আমার বাংলাদেশ, কিংবা জয় বাংলা, বাংলার জয় হবে হবে নিশ্চয় ইত্যাদি। সেসব গানে তখন যারা তরুণ প্রজন্ম, তাদের রক্ত ঝলকে উঠত মুজিবুরের মূর্তি ভাঙলে। তাই আমরা আহত হই। কেউ বলতে পারেন মূর্তি ভাঙা এমন কি নতুন ঘটনা, যেখানে বিপ্লব প্রতি বিপ্লব সংগঠিত হয়েছে, সেখানে এই ভাঙাভাঙির খেলা জগৎ প্রত্যক্ষ করেছে। রাজনীতি বড় জটিল,
রাজনৈতিক ক্ষমতা থেকে লোভ জন্মায়, লোভ থেকে সৃষ্টি হয় ক্ষমতার প্রতি মোহ, যা ডেকে আনে সর্বনাশ। আদর্শনিষ্ঠ নেতৃত্বের ঘটে যা স্খলন, পতন, ত্রুটি। আর ঠিকঠাক গণতন্ত্র সে দেশে প্রতিষ্ঠিত হয়নি। অবশ্য বাংলাদেশ স্বাধীনতার কবছর পরেই বঙ্গবন্ধু শেখ মুজিবুরকে সে দেশের মৌলবাদী ও স্বার্থন্বেষী লোকেরাই সপরিবারে হত্যা করেছিল। আমাদের দেশেও জাতির জনক মহাত্মা গান্ধীকে হত্যা করা হয়েছিল। স্বাধীনতা প্রাপ্তি 6 মাস তখনও পেরোয়নি। এসব ঘটনা আমরা বহুদিন পেরিয়ে এসেছি। যাকে জাতির জনকের আসনে বসেছি, সেই জাতির জনকের মর্যাদা রক্ষা করা জাতির কর্তব্য। গান্ধীজির সঙ্গে মতবিরোধ ও মতানৈক্য সেদিন অনেকেরই ছিল, আজও আছে, কিন্তু তিনি তার নিজস্ব দ্বারায় দেশ স্বাধীনতা আন্দোলনে যে ভূমিকা রেখেছিলেন তাকে আমাদের সম্মান জানাতেই হবে। প্রতিবেশী দেশের ঘটনাবলী থেকে আমরা দেখলাম, যখন গণতান্ত্রিক মূল্যবোধ পদতলিত তখন জনরুষের সামনে কোনো শুভ চিন্তা কাজে আসে না। এবার আমরা সাহিত্য সংস্কৃতি সংক্রান্ত কিছু খবরের দিকে চোখ ফেরাই। এবছর বাংলা সাহিত্য অকাদেমির যুব পুরস্কারে 2024 সম্মানিত করা হলো শিলচরের কন্যা সুতপা চক্রবর্তীকে তার দেরাজে হলুদ ফুল গত জন্ম কাব্যগ্রন্থের জন্য। খুবই স্বতন্ত্র মৌলিক তার কাব্যভুবন। আমরা তার কাব্যের অনুরাগী। সাহিত্যে তার কবিতাও গল্প ছাপা হয়েছে। তিনি কাব্যের পথে বহুদূর অগ্রসর হন, আমাদের শুভেচ্ছা রইল। গত 24 মে 2024 ঈশান ও শতকুতু পত্রিকার যৌথ উদ্যোগে হাইলাকান্দি সাহিত্য কার্যালয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্য পত্রিকার প্রয়াত সম্পাদক বিজিত কুমার ভট্টাচার্যের স্মরণে একটা সভা অনুষ্ঠিত হয়। সেদিন ঈশান পত্রিকার নববর্ষ সংখ্যাটি 1431 বিজিত কুমার ভট্টাচার্যের বিশেষ সংখ্যা হিসেবে প্রকাশ করা হয়। উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঈশান সম্পাদক অমিতাভ সেনগুপ্ত, তপোধীর ভট্টাচার্য, মিথিলের ভট্টাচার্য, স্বপ্না ভট্টাচার্য, সাহিত্যের বর্তমান সম্পাদক শিক্ষা ভট্টাচার্য প্রমুখ। জুলাই 2023 শতক্রতু সাহিত্য পত্রিকার 50 বছর পূর্তি উপলক্ষে বিজিত কুমার ভট্টাচার্যকে শতক্রতু সুবর্ণবর্ষ 2023 জীবনকৃতি সম্মান প্রদান করা হয়। 24 মে 2024 উক্ত অনুষ্ঠানে শতক্রতুর সম্পাদকদ্বয় তপোধী ভট্টাচার্য ও মিথিলের ভট্টাচার্য কবিপত্নী শিক্ষা ভট্টাচার্যের হাতে সম্মানটি তুলে দেন। 9 নম্বর এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানটি ছিল খুবই আন্তরিক। সম্পাদিকা শিক্ষা ভট্টাচার্যের সম্পাদিক পরে শোনালাম। এই সংখ্যার কিছু কিছু কবিতা পংক্তি আমরা দর্শকের তুলে ধরছি। এই সংখ্যাটি সম্পাদনা করেছেন শিক্ষা ভট্টাচার্য, সহযোগী সম্পাদক দিবেন্দ্র ভট্টাচার্য। এই সংখ্যাটির পত্রদের নামাঙ্কন করেছেন স্বপ্নেশ চৌধুরী। সংখ্যাটির আরম্ভেই প্রথম পৃষ্ঠায় রয়েছে প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত শ্রদ্ধেয় কবি বিজিত কুমার ভট্টাচার্যের কবিতা। তার কবিতার অ্যালবাম টুকরো টুকরো অ্যালবাম আমরা পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম টুকরো কবিতা, কবি বিজিত কুমার ভট্টাচার্য। টুকরো কবিতা, কবি বিজিত কুমার ভট্টাচার্য। কতদিন তোমাকে ছুঁয়ে দেখিনি, 3 মাস, 3 দশক, নাকি 3 শতাব্দী, আমার সমস্ত হিসেব হারিয়ে গেছে। এটা লিখেছিলেন 18/3/2012-তে। তুমি যা দেখাও আমি দেখি, যা কিছু গোপন করো তাও আমি দেখি, সমস্ত গোপন
তাই প্রকাশ্যে রাখি যত্ন করে। এই টুকরো কবিতা লিখেছিলেন 27/3/2012-তে। যাকে জানি না তাকে নিয়েই তো বাড়াবাড়ি, এত যন্ত্রণা, ভালোবাসা, এত কথা বলা, চারিদিক থেকে ছুটে যাওয়া। এই যে চারিদিক বললাম, তাও কি ঠিক হলো? তার কটা দিক তাও তো আমি জানি না। আর সেখানেই আমার সুবিধা দেখা শেষ না হওয়ায় অনন্তকাল আলাদা আলাদা দিক ছুঁয়ে দেখার তিনিই আমার রব। কিন্তু আমি তাকেও ভালোবাসি, বিন্দুমাত্র ভয় করি না, না জানলে কত নির্ভয়ে ডিঙ্গিয়ে চলা। 30/3/2012-তে কবিতাটি লিখেছিলেন। আমরা পড়ে নিচ্ছি সাহিত্যের 63 সংখ্যা থেকে কবিতাগুলো। এবার একবার বিরহের কবিতা লিখি এই ভেবে বসেছি, যখন চেয়ে দেখি বিরহই জুড়ে আছে সারাটা জীবন। দীর্ঘতম কবিতা হয় যখন, তখন বলে কথা, মাঝে মাঝে কিছুই বলে না, শুধু চেয়ে থাকে পরম শূন্যতা। চার চোখে যেন কেউ কিছু দেখেনি কখনো, অথবা ধীরে ধীরে পর্দা সরে যায়। ঘর বাড়ি, জনপদ, পথের ধারের এক ধাবা, যেখানে প্রথম পরিচয় এতটা সহজ, দেহ বিদেহে পরিচয় পর্ব শুরু বলা যায়, যার শেষ অনন্ত বিরহে। 29/4/2012-তে তিনি লিখেছিলেন। আমি পড়ে নিচ্ছি সাহিত্য থেকে। এটা এই কবিতাগুলোর ভেতর একটা সুন্দর ছবি আমরা পেয়েছি। আমাদের অহংকার, আমাদের ঐতিহ্য, আমাদের বাংলা সাহিত্যকে সঙ্গে তিনি যুগসূত্র গড়ে তুলেছিলেন। বৃহৎ বাংলার সঙ্গে এই অঞ্চলকে যুগসূত্র গড়ে তুলতে সাহিত্যের ভূমিকা অত্যন্ত গৌরবময়। এই সংখ্যার আমার একটি কবিতাও রয়েছে এবং সাহিত্য গোষ্ঠীর সঙ্গে আমি দীর্ঘদিন থেকে যুক্ত রয়েছি। আমি পড়ে নিচ্ছি গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একটি কবিতার শিরোনাম যেমন আজ দেখলাম। সাহিত্য 163 সংখ্যার থেকে পড়ে নিচ্ছি। গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়, যেমন আজ দেখলাম। এক দিন ঘর অন্ধকার করে চুপচাপ বসে থাকি। এক দিন অন্ধকারে বসে বসে মনে হয় কোনো ছায়া কি হঠাৎ সরে গেল। আবার কোনোদিন ঘরের সব আলো জেলে অপলক তাকিয়ে দেখি এক শরীরই কেউ আমার দিকেই হেঁটে আসছে, যেমন আজকে দেখলাম। কেন কে জানে, খুব প্রশান্তি মনে নেমে এলো। আমি বুঝি খুব আর্ত হয়ে আছি, কত কিছু খুঁজে পেতে চাইছি। কেন যে এমন হয় আমি নিজেই বুঝি না। আমরা সাহিত্য থেকে কবিতা পড়ে নিচ্ছি। দর্শকরা শুনতে পাচ্ছেন 163 সংখ্যার কবিতাগুলো দেখতে পাচ্ছেন। গৌরশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের কবিতা শুনলাম। কবিতার ভেতর দিয়ে তিনি তার কেন কে জানে খুব প্রশান্তি মনে নেমে এলো, আমি বুঝি খুব আর্ত হয়ে আছি, কত কিছু খুঁজে পেতে চাইছি। কেন যে এমন হয় আমি নিজেই বুঝি না। তিনি তার শিকড়োক্তিতে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আমি পড়ে নিচ্ছি কবি দিব্যেন্দু ভট্টাচার্যের কবিতা অংশবিশেষ। কবি দুটি কবিতা রয়েছে এটাতে। বৃষ্টি নিজাম, কিচ্ছা রূপকথার মতো অনেক দিন আগে, তখন এদেশে একদিনে নবাব হয়েছিল বৃষ্টি নিজাম, যে নাকি পশুর ছালের বৃষ্টি দিয়ে তৃষ্ণার্ত প্রতীকদের জলদান পূর্ণ করেছিল। এ ছিল নবাবী মেজাজের হুকুমি ফসিল। তিনি ইতিহাসকে কেন্দ্র করে কবিতাকে উপস্থাপন করেছেন। আমরা পড়ে নিচ্ছি তার এটা কবিতা অংশ বিশেষ পড়লাম। আরেকটি পড়ে নিচ্ছি হিতোপদেশ।
কবিতা শিরোনাম তুমি আমার প্রাণেশ্বরী। কবিতা হিতোপদেশ কবিতা পড়ে নিচ্ছি, তার প্রথম পংক্তি আমরা পাচ্ছি, তুমি আমার প্রাণেশ্বরী। তুমি আমার প্রাণেশ্বরী, এই কথাটা বলতে বুঝি লজ্জা লাগে? আমার মতো পাহাড় চূড়া দখল করে বুক চেরা মুখ চারণ কণ্ঠে গান গেয়ে যাও। রানী, আমার ভালোবাসতে দাও, যেরকম চাই সেরকম ভালোবাসতে দাও হে সখী। একলা কাটে ফ্যানের বাতাস, সিংহ দরজা বন্ধ থাকে, সঙ্গী আমার বিছানায় মোবাইল ফোনে মেতে আছে। ফ্যান বলে সই নাগর তোমার চেঁচিয়ে কেন, গলা ফাটাও আমজনতা শুনতে পাবে আমার মতো। সে কেন সই একলা ঘুরে, দিন রাত্রির উপাসনা শরিক হয় না, আমি বুঝি না। এক ঘরে তাই একলা ঘুরে সময় কাটাই। হিতোপদেশ কবিতার ভেতর তিনি তার অন্য একটা অনুভূতি আমাদের উপস্থাপন করলেন, আমরা পড়ে নিচ্ছি। পরবর্তী কবি শঙ্কর জ্যোতিদেবের কবিতা, কবিতার শিরোনাম ফুলবাড়ি। সাহিত্য থেকে পাঠ করে নিচ্ছি, সাহিত্য 163 নম্বর সংখ্যার কবিদের কিছু কবিতার পংক্তি পাঠ করে নিচ্ছি। ইউটিউবে দীর্ঘ আলোচনা করার অবকাশ নেই, কেবল স্পর্শ করে যাচ্ছি। শঙ্করজ্যোতি দেবের কবিতা ফুলবাড়ি। পূবের পলাশ গাছটির কথা ভুলে গেলে কথাগুলি ফুল হয়ে দাঁড়িয়ে থাকতো। লাল শাড়ি, সাদা চোখ, কমলাদির ফুলবাড়ি এখানেই ছিল, এখানেই আজ নেই কোনো বাড়ির চিহ্ন। বালক বেলার রেল পুকুরের পাশে পড়ে থাকা কথা ফুলবাড়ি। আলো শাড়ি, আলো চুল, যথা ফুল তথা সহজ পথের কথা মেনে নেবে কাল। তিনি এই সংখ্যা আরো অনেকগুলো কবিতা লিখেছেন। দহন, কুসুম কলি, প্রকৃতি আমি পড়ে নিচ্ছি। প্রফুল্ল পালের কবিতার কিছু অংশবিশেষ। গভীর রাতের ফোন, সে সময় যা বলা হয়েছিল মনে নেই, সে সময় যা বলা হয়নি তা সবার মনে আছে। রাস্তা এখন দু রকমের, ক্ষমা করবেন পরমহংসদেব। একটি রাস্তা সোজা, আর একটি সংকীর্ণ সর্পিল, অথচ আপনি মানুষ। তারপর বুঝে সুঝেই দেবতা, বাধা বিপত্তি মজুদ রেখে কেউ বলছে এ আর এমন কি। এইভাবে নানান ধরনের কবিতা, নানান আঙ্গিকের কবিতা সাহিত্যকে আমরা পাচ্ছি। গদ্য পাচ্ছি। আলো অন্ধকার খেলা আদিত্য সেন লিখেছেন। সুব্রত ভট্টাচার্য কবিতা পড়ে নিচ্ছি। অনুক্ষণ তার কবিতার অংশ বিশেষ পড়ে নিচ্ছি। অনুক্ষণ, আমি মাঝে মাঝে নিরুত্তাপ হয়ে যাই, সবজি বাজারে গিয়ে পথ হারাই। হাজার হাজার মাইল দূর থেকে ছুটে আসা সংকেত আমাকে সাহসী করে তোলে। সেই সব মায়াভ্রম, আমি রোজ রাতে অন্ধকারের সাথে কথা বলি। আমার শৈশবে সেই বাড়িটা কথা বলে চুপি চুপি আমি চিৎকার করি, যেন অরণ্যে দিকভ্রষ্ট আমি। ঠিক তখনই অনায়াসে ছায়ের ঘনত্ব মেপে ফেলি। এইভাবে আমরা নানান ধরনের কবিতা পাচ্ছি সাহিত্যতে। অত্যন্ত সমৃদ্ধ সাহিত্য পত্রিকাটি। আমরা দীর্ঘদিন থেকে সাহিত্য প্রকাশিত হয়ে আসছে। এই অঞ্চলের সৃজনকর্ম তুলে ধরছেন বৃহৎ বাংলায়। দিলীপ কান্তি লস্কর অত্যন্ত পরিচিত কবি, তার কবিতার কয়েকটি পংক্তি পড়ে নিচ্ছি। কবিতার এক, আমার আপনার চেয়ে আপন। আমার আপনার চেয়ে আপন, তুমি আপনার চেয়ে আপন জানি জেগে আছো নাকি আপনার। আমি খুঁজে খুঁজে দেখি আপাত শরীর, কোথাও যে কেউ নেই। চোখ বুঝে দেখি ভেতরে তাকিয়ে ভ্রুমধ্যের থেকে পায়ুতে নাম জপ সাথে যদি চলি তবে মনে বসে এসে চেতনে। কি দেখলে মন, দেখতে কেমন কি তার তনু শরীর। চোখ খুলেই সবাই লুকায় আসে ছয়ের দিকে, ছয় পশ্চিম। আমি পড়ে নিচ্ছি। দিলীপকান্তি লস্কর এই সঙ্গে অনেকগুলো কবিতা লিখেছেন। বৌদি আপনাকে এ কি করলে, অমর চক্রবর্তীর কবিতার অংশ পড়ে নিচ্ছি। মন্দ্রাকান্তা
চাওয়া লাজুক হলেই সুন্দর, একথা আমাকে বুঝিয়েছে স্মৃতিকণা। বলছে আত্মাকে কষ্ট দাও, শরীরকে বৃক্ষশাখা বানিয়ে বসতে দাও প্রতীক্ষায় পাখি। সেই থেকে আমি মনের উঠুন জুড়ে ছড়িয়ে রেখেছি ইচ্ছের খোঁতকুড়ো। তারপর লাজুক লাজুক উচ্চারণ দেখেছি পাখি আয় আয়। এইভাবে নানান কবিতার ভেতর আমরা নানান আঙ্গিকের কবিতা আমরা সাহিত্যে পাচ্ছি। নানান অনুভূতি, স্বপ্ন, প্রকৃতি, প্রেম, ভালোবাসা, রাগ, অভিমান, নানান ধরনের কবিতা আমরা পাচ্ছি। দেবব্রত চট্টোপাধ্যায় লিখেছেন স্বজন, রুমালে জড়িয়ে আছে অনন্ত বিষাদ। যে নারীটি রোজ তাকিয়ে থাকে রাত জাগা নক্ষত্রের দিকে, নক্ষত্র কি এসে তাকে কিছু বলে গেছে? পাগল ঝুড়ার মাঠে আজও সন্ধ্যা নামে আকাশ চিরে, নক্ষত্র কি সেরা ডাকে পাগলা ঝুড়ার মাঠ। কত কথা জমে থাকে কত প্রশ্ন, শুধু নারীটির কাছেই আছে রাত জাগা নক্ষত্রের উত্তর। এইভাবে আমরা সাহিত্যে নানান ধরনের কবিতা পাচ্ছি। মুহাজির হোসেন চৌধুরী লিখেছেন কুড়েগড় ফাঁকা চাঁদ। তার কবিতার প্রথম স্তবক পড়ে নিচ্ছি। জীবনের ফুটপাতে প্রতিদিন হেঁটে যেতে যেতে হাজারো স্বপ্নের মোহ বগলে দাবিয়ে রেখে একটা নদীর খোঁজে বাঁক নিতে পথের পাশে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রয়েছি। তার অনুভূতি তার কবিতায় প্রকাশ করেছেন। তিনি যেন দাঁড়িয়ে রয়েছেন স্ট্যাচুর মতো। এই কবিতা আমার একটি কবিতা রয়েছে, আমি স্যারকে নিয়ে অর্থাৎ সদ্য বিজিত কুমার ভট্টাচার্যকে নিয়ে লিখেছিলাম। তার ওই সম্মাননা অনুষ্ঠানে আমি আসতে পারিনি। সেই সময় এই কবিতাটি আমি লিখেছিলাম, বাড়িতে আমার একটা অনুষ্ঠান ছিল। সেই কবিতা পড়ে নিচ্ছি। আমি শ্রদ্ধ বিজিত কুমার ভট্টাচার্যকে মনে রেখে কবিতাটি লিখেছিলাম। কবিতার শিরোনাম কবিরা এখন চলে এসেছেন। আমার কবিতাটির শিরোনাম কবিরা এখন চলে এসেছেন। কবিরা এখন চলে এসেছেন, স্মৃতিগ্রন্থ উন্মোচন ঘিরে কথা হবে অনেক অনেক। সেই কথা শুনতে আকাশ থেকে নেমে এসেছে নক্ষত্র, সমুদ্রের ঢেউগুলো কবি গেঁথে রেখে গেছেন বুঝিবা কাগজে খাতায়। উদ্বাস ঔজ্জ্বল্যে শব্দগুলো ভেসে উঠেছে স্বপ্নের ডিঙ্গির মতো। প্রয়াত কবি সতীর্থ বন্ধু প্রিয়জন আত্মীয় পরিজনদের ঠোঁটে মুখে সভা করে। কাল ছুঁয়ে দাঁড়িয়ে দেখছে সময়, ঠিক আকাশ প্রদীপ যেন এপাশে অপাশে অনেক কুসুম সাজিয়ে দিয়েছে প্রয়াত কবির বাড়ি। আলপনা একে বর্ণালী আভায় সমস্ত সিঁড়ির ওপরে ছড়িয়ে রঙিন পালক। প্রয়াত কবির প্রতিকৃতি সামনে ফুল দিচ্ছে কেউ কেউ। কবির পংক্তি জলমলে হয়ে দেখাচ্ছে ওই দিকে নদীঘাট। কবি বন্ধুরা এখন ঢেউগুলো কুড়িয়ে নিচ্ছেন নিষ্ঠায় মননে। চৈতন্যে শরীরের সাগরের ফেনা, সেই নিয়ে নিজস্ব আলোয় ফিরে যাবে ওরা। যিনি কুড়িয়ে ফিরে যায়, যেমনি লোক চলে যায়, সেই রকম সমুদ্রের তটভূমি থেকে কবিরা এখন চলে এসেছেন। স্মৃতিগন্ধ ঘিরে কথা হবে অনেক অনেক। কবির পংক্তি ঝলমল হয়ে দেখাচ্ছে ওইদিকে নদীঘাট। কবি বন্ধুরা এখন ঢেউগুলো কুড়িয়ে নিচ্ছেন নিষ্ঠায় মননে। চৈতন্য শরীরের সাগরের ফেনা, সেই নিয়ে নিজস্ব আলোয় ফিরে যাবে ওরা। যিনি কুড়িয়ে ফিরে যায়, যেমনই লোক চলে যায়, সেই রকম সমুদ্রের তটভূমি থেকে কবিরা এখন চলে এসেছেন। স্মৃতিগ্রন্থ ঘিরে কথা হবে অনেক অনেক। পড়ে নিচ্ছি সাহিত্য থেকে 163 নং শ্রাবণ সংখ্যার সাহিত্য থেকে কবিতার অংশ বিশেষ পাঠ করে নিচ্ছি। ইউটিউবের বিস্তারিত আলোচনার অবকাশ নেই, তাই সংক্ষিপ্ত আলোচনা করে নিচ্ছি। পিঙ্কুচন্দ্র লিখেছেন যারা অপেক্ষায় আছে, তার কবিতার শেষ কিছু পংক্তি পড়ে নিচ্ছি। অত্যন্ত সুন্দর লেখেন পিঙ্কুচন্দ্র। উঠতে পারি না বলেই আমরা বেশে বেড়াই,
অনুভবের আত্মহত্যার ভেতর পার্থিব আকুলতা, আমাদের ঘর বসতি ভুগছে আশ্রয়হীনতায়। যারা অপেক্ষায় আছে বৃষ্টি আর কুয়াশার ভেতর, অন্ধকার তীব্রতর হলে সমস্ত পিছুটান খসে পড়ে, একদিন তারাই নীরবে সূর্যকে আলিঙ্গন করে। আশিস রঞ্জন লিখেছেন তার চুকাচুকি কবিতার, সেই কবিতার কয়েকটি লাইন পড়ে নিচ্ছি। কবিতার শিরোনাম আশিস রঞ্জন নামের চোকাচুকি, তার কবিতার কয়েকটি পংক্তি পড়ে নিচ্ছি। তবু আমি তার পাশ কেটে যেতে পারি না, কাছে গিয়ে থমকে দাঁড়িয়ে পড়ি। চোখে চোখ পড়ে, পলক পড়ে না, কথা কিছু হয় না। ঠোঁটের কোণে দেখা যায় এক টুকরো স্মিত হাসির ঝিলিক। তবু দাঁড়িয়ে পড়ি, এক পলক, পলকহীন চোকাচুকি হয়ে যায়। মনের ভেতর বড় ঘাই ঢেউ তুলে অপারে মিলিয়ে যায়। আশিস প্রভা নামে একটি গবেষণামূলক পত্রিকা সম্বোধন করে যাচ্ছেন। তিনি কবিতাও লিখেন, প্রবন্ধ লিখেন এবং সংবাদে কলমও লিখে চলেছেন। শ্যামল তার কালের অনুরণন কবিতার পংক্তি পড়ে নিচ্ছি। আমরা বুঝে গেছি লাইনে দাঁড়িয়েই ক্রমে সামনে এগিয়ে যেতে হবে। এই যে এটা মনে হচ্ছে একটা একদম মোটিভেশন কবিতার মতোই, প্রেরণামূলক কবিতার মতোই। আরেকটি কবিতা লিখেছেন সমর্পণ, তার শেষ কয়েকটি লাইন পড়ে নিচ্ছি। স্বেচ্ছাচারী ভাবনাগুলোকে উৎসর্গ করেছি নদীকে, হাওয়ার গতিবেগ নির্ধারণে দিন কেটে যায়। শেষ বলে কিছু নেই, কখনো কোথাও শুরু হওয়াটাই এখন বিবেচ্য বিষয়। তার কবিতার মাঝে প্রেরণামূলক ভাবনাই আসে। পড়ে নিচ্ছি অশোক কুমার রায়ের কবিতা, কবিতার শিরোনাম শেষ দৃশ্য। তার কয়েকটি পংক্তি আমি দর্শকে তুলে ধরছি। পরিশেষ দিকে বিবেচনা করে দীর্ঘ কবিতা পড়ার অবকাশ নেই, তবুও ইউটিউবটি আজকের আলোচনা দীর্ঘ হয়ে যাচ্ছে, তবুও আমি কিছু কিছু স্পর্শ করে যাচ্ছি। শেষ দৃশ্য ঘনিয়ে আসা অন্ধকারে, কালো পর্দার আড়ালে হেয়ালি চাঁদ রেখেছে কি কিছু আলো জমিয়ে। জিতেন্দ্রনাথ তার ইতিমধ্যে দুটি গ্রন্থ বের হয়ে গেছেন। আমি গ্রন্থ উন্মোচন অনুষ্ঠান ছিলাম শিলচরে। তিনি অনেকগুলো বই, কবিতা বই তার প্রকাশিত হয়ে গেছে। তার এই সংকলনে দুটি কবিতা, এই সাহিত্য পত্রিকায় দুটি কবিতা রয়েছে। নন্দন কাননে ভয়শূন্য, ভয়শূন্য কবিতাটি পড়ে নিচ্ছি। দুঃখের কীর্তনে আসতে পারোনি, তোমার বাড়িতে ছিল সুখ পর্ব, আমি অপেক্ষারত ছিলাম তীর্থের কাকের মতো। তুমি সামনে এলে বুঝি দুঃখ কিছু লাঘব হয়, ফলে সাহস সম্বল অনেকটা ভয়শূন্য হই। তার আত্মবিশ্বাসের কবিতা। আমি কাব্য ভাষায় গদ্য লিখেছেন রূপসী বাংলার কাহিনী, বিজি কুমার বর্ষাজি, দ্বিতীয় খণ্ডটি এইখানে ছাপা হয়েছে। বিস্তারিত আলোচনা করার অবকাশ নেই। বিজি বর্ষাজি আর পরিচয় দেওয়ার দরকার নেই। উনি অত্যন্ত পরিচিত লোক, সমৃদ্ধ লোক, অনেক কাজ করে গেছেন। তার দ্বারাই আমরা উদ্বুদ্ধ হয়েছিলাম। আজও আমি সমৃদ্ধ রচনা লিখেছেন। কাক শিল্প উদয়ন ঘোষ, এইভাবে প্রতিটি লেখার ভেতরে আমরা পাচ্ছি। স্বাধীনতার সকাল, স্বাধীনতার অপরাহ্ন কল্পনারা লিখেছেন। শূন্যস্থান গল্প লিখেছেন দেবাশিস তরফদার। একটুকু ছোঁয়া তনুশ্রী পাল, ডে কেয়ার দেবপ্রতিম দেব। অন্যান্য গল্প লিখেছেন কাকশিল্প উদয়ন ঘোষ, সংবাদের আগে ও পরে দেবাশিস তরফদার, উৎসাহিত আলো দেবদত্ত চক্রবর্তী, আলোকিত আলো পিনাক দেবনাথ। বিজি কুমার বর্ষাজি লিখেছেন পাপিনিহা, তার শ্রদ্ধা তিনি জানিয়েছেন। তাছাড়া আরও কিছু কবিতা আমরা পাচ্ছি। কবি মনতোষ চক্রবর্তীর অনন্ত ব্যর্থতার সমুদ্র তীরে কবিতাটি পড়ে নিচ্ছি। আমার মনে পড়ে সাহিত্য প্রকাশনীতে, সম্ভবত আমার ভুল স্মৃতি যদি বিভ্রাট হয়, মেঘকারও বাড়ি ঘাড়ি নয়, একটা কবিতা গ্রন্থ বের হয়েছিল প্রথম দিকে, এটা আমরা পরে উদ্বুদ্ধ হয়েছিলাম। সেই মনতোষ চক্রবর্তীর কবিতা পড়ে নিয়েছি। অনন্ত ব্যর্থতার সমুদ্র তীরে জেলেরা জাল গুটাচ্ছে, সমুদ্র তীরে দাঁড়িয়ে এই সামান্য দৃশ্য দেখতে দেখতে সকালবেলা অনেকটা সময় কাটলো। ছোট ছোট নৌকো নিয়ে তারা দৃষ্টি সীমানার বাইরে
উঁচু নিচু ঢেউয়ের দোলায় দুলতে দুলতে পাড় থেকে দূর অনন্তে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। যারা ফিরে আসছে তারাও আবছা বিন্দু থেকে ক্রমশ পরিস্ফুট অনন্তের কোল থেকে সমুদ্র গর্ভের মাছ নিয়ে ফিরছে। আমি মনোলিনের মতো গভীর ভালোবাসা নিয়ে অপেক্ষা করছি। নিশ্চয় বৃদ্ধ শান্তিওগর দেখা পাবো আজ। বালকের উদ্বেগ নিয়ে অনন্ত ব্যর্থতার সমুদ্র তীরে চুপচাপ দাঁড়িয়ে আছি। বালকের উদ্বেগ নিয়ে অনন্ত ব্যর্থতার সমুদ্র তীরে চুপচাপ দাঁড়িয়ে আছি। কবিতার ভেতর এক নিমগ্নতার ছবি আমরা পাচ্ছি। অরুণবেশী তার কবিতার পড়ে নিচ্ছি। তিনি দুটো কবিতা লিখেছেন, মন্দির। অরুণবেশী একটি কবিতা লিখেছেন, মন্দির। মন্দির থেকে কত পথ কত দিকে বেঁকে গেছে। সেই সব পথে শ্রীকৃষ্ণ বাঁশি বাজাতে বাজাতে চলেন। সেই সব পথে অন্ধ ওয়াদি পাউস বাঁশি বাজাতে বাজাতে চলে। আমিও তাদের পিছু পিছু ঘুরি, কখনো তালি বাজাই, কখনো কাঁসর। মন্দিরে এসে কত পথ শেষ হয়ে গেছে। ধূপ, শঙ্খধ্বনি, বুগারতি, হরির লুটের গন্ধে জড়ো হয় বেবাক মানুষ। তিনি গ্রিক চিত্রকল্প এনেছেন কবিতার ভেতর। আমি পড়ে নিচ্ছি অমিত মণ্ডলের কবিতা। কবিতার শিরোনাম ঘুর। কি যে ঘুর লাগে তোমার চুলের গন্ধে আজও। বাড়ি থেকে বেরিয়ে আসি ফের, হাঁটতেই থাকি, চোখ বুঝি বেশে উঠে মুখোমুখি আমরা দুজন, চোখ ভিজে যায় জলে। প্রেম নিয়ে তার কবিতার অভিব্যক্তি। আমি পড়ে নিচ্ছি স্বর্ণালী বিশ্বাসের কবিতার কয়েকটি পংক্তি। তিনি সনেট লিখেছেন। তার কবিতার প্রথম পংক্তি পড়ে নিচ্ছি। আমাদের রূপকথা লোহিত নদীটি জানিতেন বহুদিন গোপন কথাটি, তবু তিনি কোনোদিন না হয়ে সরব, লুকোমুখে অনুচ্চার সদাই নীরব। স্বর্ণালী বিশ্বাস বর্ষাজির কবিতার তিনি কৃত্তিবাস পুরস্কার পেয়েছিলেন এবং নিয়মিত লিখছেন সাহিত্যতে। তার কবিতার সঙ্গে আমরা অনেকেই পরিচিত। শক্তি ঘোষ কবিতার কয়েকটি পংক্তি পড়ে নিচ্ছি। তোর জন্য দুই মুঠো রুদ্দুর। শক্তি ঘোষ কবিতার সংশক্ত কবিতার পড়ে নিচ্ছি। তার কবিতার প্রথম স্তবক। তোর জন্য দুই মুঠো রুদ্দুর, তোর জন্য পলাশ রাঙা রাত, তুই বলছিস এবার চলে যাব, আমরা তবু ছাড়ছি না তোর হাত। ছন্দের কাজ খুব সুন্দর তিনি করেন কবিতায়। দেবদত্ত চক্রবর্তীর কবিতা পড়ে নিচ্ছি। কবিতার কয়েকটি লাইন। মৃত্যু ভয়। বাইতুনিয়ার আকাশে একটি দবদবে সাদা কবুতর তার দিন শুরু করার জন্য মৃত্যুর চেয়ে স্থির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছে খাদ্যের অন্বেষণে। ঠান্ডা জলের ফোঁটা তার ঠোঁট থেকে গড়িয়ে পড়ছে অলস শামুকের বুকে। একটা ড্রোন তার শব্দের হিংস্রতায় ভেঙে চলেছে শহরের নীরবতা। এখানে মানুষ মারা যায় এবং জন্ম নেয়, কিন্তু মাতৃগর্ভে থাকাকালীন মৃত্যু ভয়ে তাদের তাড়া করে। তিনি তার অন্য অনুভূতি কবিতায় প্রকাশ করলেন। তার আরেকটি কবিতা রয়েছে অনিশ্চিত। প্রাণজীব পোশাক আমরা কবিতার সঙ্গে পরিচিত। তিনি দিল্লি থাকেন। তিনি লিখছেন, খেয়ালে একটি দেশ। আমি তার কবিতার কয়েকটি লাইন পড়ে নিচ্ছি। সবার কবিতায় পড়তে ইচ্ছে হয়, কিন্তু পরিস্থিতিকে বিবেচনা করে যদি কবিতা পড়ার অবকাশ নেই। কিছু মানুষ একটি দেশে কিছু মানুষ এসে হাঁটু গেড়ে বসে একটু আগুন পোহায়, তারপর একটি দেশ গড়ে ওঠে উদ্ভ্রান্ত মেঘ সরে গেলে। বাপিনিহার কবিতা লিখেছেন। তার কবিতার ছন্দ খুব বেশি কাজ করে। তার একটি প্রেমের কবিতার আমি কয়েকটি লাইন পড়ে নিচ্ছি। একগুচ্ছ প্রেমের কবিতা। তুই না বড় পাগলি মেয়ে, প্রেম যেন তোর হাতের মুঠোয়, সুহাগ রাখিস অঙ্গে অঙ্গে, টুট হয়ে তা বাক্যতে রয়। আমার দিকটা একটু ভাবিস, কেমনে সামলায় বিষয়ী মন। আমি তো আর শ্রীকৃষ্ণ নই,
সবাই বলবে কাম অন, মুভ অন। তাই না একটু সন্তুষ্ট হই? ঘরের ভেতর যেমন চুরুই, গর্তে থাকি নিজের ভুবন, মনের ভেতর আতঙ্ক ভয়। বাপি নিহার তার। এরপর আমরা পাচ্ছি সংবাদের আগে পরে দেবাশিস তরফদারের লেখা দেবদত্ত থেকে উৎসারিত আলো, তথ্যভিত্তিক গবেষণামূলক প্রবন্ধ সব নিয়ে পিনাক দেবনা আলোকিত আলো, ভ্রমণের স্বাদ পাচ্ছি। বাপি নিহার লিখেছেন, বিজিত কুমার বর্ষাদি তার যথাযথ পাঠ প্রতিক্রিয়া সব নিয়ে খুব ভালো লাগলো আমার। এবং অনেকের চিঠি আমরা পেলাম, সব নিয়ে একটা ভালো অনুভূতি হলো। এবং এই সঙ্গে আমার একটি কবিতা নিজে ছাপানোর জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সম্পাদিকাকে, তিনি আমার দিদিকে জানাচ্ছি। তাই আজকের এই পর্ব এখানে শেষ করছি। সম্পাদকের সিন্দুক খুলে, এটা তো জনপ্রিয় অনুষ্ঠান, অনেক দেশে বিদেশে অনেক দর্শকরা এই অনুষ্ঠান চালিয়ে যাওয়ার জন্য বলেছেন। আমরা আরও কিছু বলার ছিল, কিন্তু তবুও অনেক দীর্ঘ হয়ে গেল, এর থেকে সংক্ষিপ্ত করার অবকাশ নেই, করা যায় না। কবিতা উৎসব এডুকেশন অনুষ্ঠান শুনুন, দেখুন, আমাদের পাশে থাকুন। উপস্থাপনা অনেক খামতি এবং প্রকৌশল গঠন ত্রুটি থাকা সত্ত্বেও দেশে বিদেশের হাজার হাজার দর্শক এই অনুষ্ঠানটি দেখে থাকেন কেবলমাত্র বিষয় বৈচিত্র্য এবং নান্দনিক গুণের জন্য, ইতিবাচক বার্তার জন্য এই অনুষ্ঠান দেখেন। আপনি দেখুন, পরামর্শ দিন, দেখতে থাকুন, ভালো লাগবেই। কবিতা হলো সুস্থভাবে বেঁচে থাকার অক্সিজেন, দেখতে থাকুন, ভালো লাগবেই।